নমস্কার বন্ধুরা, ভৌতিক ঘটনা চ্যানেলে আপনাদের অভিনন্দন জানাই। এই চ্যানেলে রোমাঞ্চকর ভূতের গল্প ও বাস্তবিক ও অলৌকিক ঘটনা শোনাবো। গল্প শুরু করার আগে এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আজ আপনার জন্য এক রোমাঞ্চকর গল্প শোনাবো। তার নাম আতঙ্কের রাজবাড়ি। প্রধান চরিত্রে রমেশ, হরিহর, দেবু ও মৌ। গল্পর পাঠে রয়েছে আমি কার্তিক। আমি রমেশ। পুজোর ছুটি পড়েছি, তাই আর কিছু না ভেবে গ্রামে যাব বলে মনটা খুব আনন্দ হতে লাগলো। পরের দিন সকালে রানাঘাট থেকে বাসে চেপে চলে এলাম বকুলতলা। বকুলতলা আমার গ্রাম। বকুলতলা থেকে মিনিট কয়েক যাওয়ার পর আমার বাড়ি। গ্রামের মানুষেরা বা লোকেরা আমাকে খুব ভালো করে চেনে, কারণ আমার পূর্বপুরুষ একসময় রাজা ছিল। সে কথা আমি আমার মায়ের মুখে অনেক শুনেছি। সেই কারণে গ্রামের লোকেরা এখনো পর্যন্ত আমাদের সম্মান করে। কিন্তু সেই আগেকার দিনের মতো আর রাজত্ব ও দৌলত্ব নেই, শুধু রয়েছে আমাদের রাজবাড়ি। আমার বাড়িতে এখন আর কেউ সেই রকম থাকে না, শুধু আমি, আমার মা। বাবা বেশ কয়েক বছর আগে মারা যায়, তাই আমি চলে এলাম কলকাতাতে এখন একটা কোম্পানিতে কাজ করি। রাস্তায় যেতে যেতে গ্রামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। হঠাৎ করে আমার চোখ পড়ে আমাদের গ্রামের নাগ মন্দির, যেখানে একসময় আমার বাল্যকালের বন্ধুরা সবাই একসাথে গল্প করতাম আর আড্ডা মারতাম। ভাবতে ভাবতে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে এসে চেঁচিয়ে চেঁচিয়ে মা, ও মা বলতেই মা দরজা খুলে আমাকে দেখে তো অবাক। তারপর কিছু না বলে আয় আয় ভেতরে আয়। মা বলল, আসবি একবার, ফোন করবি তো? আমি বললাম, পুজোর ছুটি পেয়েছি তাই চলে গেলাম। মা বলল, বেশ করেছিস, খুব ভালো করেছিস। তুই হাত পা ধুয়ে নে, তোর জন্য খাবার দিচ্ছি। তারপর যথাযথ সময় খাবার খেয়ে পুরো দিনটা বিশ্রাম করলাম। পরের দিন সকাল হতেই মাকে বললাম, মা আমি একটু ঘুরে আসছি বলে চলে এলাম বকুলতলা নাগ মন্দির। এসে দেখছি হরি আমার বন্ধু বসে রয়েছে। আমাকে দেখে বলল, রমেশ তুই? আমি বললাম, হ্যাঁ রে ভাই, হ্যাঁ, চল নাগ মন্দিরে বসি। বকুলতলা নাগ মন্দিরে আমি আর হরি অনেকক্ষণ ধরে বসে গল্প করছি। প্রায় 1.5 বছর পর গ্রামে এসেছি, আর কত যে গল্প শেষ হয়নি। কখন যে দুপুর গড়িয়ে বেলা হতে চলল তার আর হুঁশ নেই। হরি হঠাৎ করে বলল, থাম থাম, অনেক বেলা হয়েছে, চল আমার বাড়ি গিয়ে কিছু খেয়ে নিবি। আমি বললাম, না না, একদম নয়, মা অনেক কিছু রান্না করেছে, তুই বরং আমার বাড়িতে খেয়ে নিবি, চল। হরি বলল, গ্রামে কে অতিথি হিসাবে এসেছে রে? আমি না তুই। তোর জন্য একটা জিনিস এনেছি, এই নে। আমি বললাম, কি? দেখলাম পকেট থেকে জামরুল বের করে বলল, ধর। আমি বললাম, এইগুলো তোদের বাড়ির পাশে ওই গাছের না? ও বলল, হ্যাঁ। আমি বললাম, দে দে বলে নিয়ে খেতে শুরু করলাম। হরি বলল, তারপর তোর ওই কোম্পানিতে খবর কি? আমি বললাম, ওই কোম্পানি ছেড়ে দিয়েছি। হরি বলল, ও মা, তাই নাকি, কবে? আমি বললাম, অনেক দিন হলো, কারণ ওই কোম্পানিতে ঝামেলা হয়েছিল, তাই এখন নতুন কোম্পানিতে মাইনেপত্র ভালো দিচ্ছে। হঠাৎ করে কে যেন, রমেশ দা তুমি এখানে? তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। পিছন ফিরে দেখি দেবু। হরি বলল, কেন রে, কি হয়েছে বলবি তো দেবু? আর দেবু সাইডে দেখলাম হুইল চেয়ারে বসে রয়েছে একটি কম বয়সের মহিলা। হরি দেবুকে বলল, তোর সাথে ওটি কে রে? দেবু বলল, বলছি দাদা, সব বলছি। বাড়ি ফেরার সময় রাস্তায় ওনাকে দেখলাম, আর একটুর জন্য লরিতে চাপা পড়তো। আমি কোনো মতো ওনাকে লরির সামনে থেকে উদ্ধার করেছি। আমি বললাম, মনে হয় মেয়েটাকে কোথাও যেন দেখেছি, খুব চেনা চেনা লাগলো। হরি দেবুকে বলে উঠল, সেটা তো খুব ভালো কথা, তুই ওনাকে বাঁচিয়েছিস, তুই বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করিসনি কেন? দেবু বলে উঠল, ওটাই তো সমস্যা। আমি বললাম, কেন? দেবু বলল, বাড়ি নেই, উনি তো অনাথ। তখন আমি আর হরি একে অপরের দিকে তাকালাম। মেয়েটি বলল, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি কারো বোঝা হতে চাই না। বিশ্বাস করুন, আমি অনাথ, এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই।
আমার কোথাও যাবার জায়গা নেই দাদা, আমি চোখে দেখতে পাই না, আমার পা দুটো অচল, কিভাবে বাঁচবো? আমার মতো মানুষের বেঁচে না থাকাই ভালো। কিন্তু উনি আমাকে বাঁচিয়ে দিলেন। হরি বলল, ছি ছি, আপনি এমন কথা বলছেন বোন, আপনার এই কথা শুনে খুবই খারাপ লাগছে। হরি দেবুকে বলল, রামকৃষ্ণ আশ্রমে খোঁজ নিয়েছিস? দেবু বলল, হ্যাঁ দাদা, কিন্তু কোনো ফল হয়নি, তাই তোমাদের কাছে এসেছি। ওনাকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হবে? আমি বলে উঠলাম, একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কি হরি? হরি বলল, করবোটা কি? আমি বললাম, সাইটের দিকে চল তো। কিছুটা সাইটে গিয়ে হরিকে বললাম, একটা মেয়ে চোখে দেখতে পায় না, চলতে পারে না, কি করা যায় বলতো? হরি বলল, একলা মেয়ে, কেউ রাখতেও চাইবে না। আমি বললাম, আশ্রমে ওনার জন্য উপযুক্ত, কিন্তু এখন তো ওখানে জায়গা পাওয়া যাচ্ছে না। তুই তো শুনলি, একটা উপায় আছে, যতদিন না ঠিকঠাক আশ্রমের খোঁজ পাওয়া যাচ্ছে ততদিন আমার বাড়িতে না হোক থাকুক। মা আছে বাড়িতে, তাছাড়া অনেকগুলো ফাঁকা ঘর পড়ে রয়েছে, কেউ থাকে না। কিছুদিন থাকলে যদি মেয়েটার উপকার হয়, অসুবিধাটা কি? হরি বলল, অসুবিধা কি? অচেনা একটা মেয়ে, কাকিমা বাড়িতে রাখবে? আমি বললাম, না না, মা আপত্তি করবে না। দেবু পেছন থেকে বলে উঠল, কিছু উপায় হয়েছে রমেশদা? আমি দেবুকে বললাম, যতদিন আশ্রমে জায়গা না হচ্ছে আমার বাড়িতে রাখতে পারি। দেবু বলে উঠল, বাঁচালে রমেশদা, তাহলে তো খুব নিশ্চিত হওয়া গেল। আমার কথা শুনে মেয়েটা কোনো আপত্তি করলো না। চল তাহলে বাড়ি যাওয়া যাক। ওহ, ওনার তো নামটাই জানা হলো না। মেয়েটা বলল, আমার নাম মৌ। দেবুকে বললাম, তুই মৌকে নিয়ে বাড়ি আয়। হরি, চল আমার সাথে। তারপর একে একে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে মা ও মা বলে চেঁচিয়ে বললাম, এদিকে একটু এসো তো। মা ভেতর থেকে চেঁচিয়ে বলল, তোর এতক্ষণ পরে আসার সময় হলো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কখন আর খাবি? তুমি একবার এদিকে এসো না তাড়াতাড়ি। মা বলল, আসছি দাঁড়া। মা রান্নাঘর থেকে বাইরে আমাদের কাছে এলো আর আমাদের একসঙ্গে দেখে চমকে গেল আর বলল, কি ব্যাপার তোরা একসঙ্গে? ওটা কে রে? আমি বললাম, আমি সব বলছি। কিছুক্ষণ আগে দেবু ওকে লরির সামনে থেকে বাঁচিয়েছে, ওর কেউ নেই। তাই আমি বললাম, যতদিন না ভালো কোনো আশ্রমের সন্ধান পাওয়া যাচ্ছে ততদিন আমাদের বাড়িতে নিয়ে এলাম। মা শুনে কোনো আপত্তি করলো না। মা শুনে বলল, বেশ তো, থাক না। আহারে, মুখটা একবারে শুকিয়ে গেছে। তুমি কি কিছু খেয়েছো মা? আমি বললাম, আমাদের কারোই কিছু খাওয়া হয়নি, তুমি যদি কিছু ব্যবস্থা করো। মা বলে উঠল, সে কি, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, তোদের জন্য খাবার বাড়িছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে সবাই বসে পড়লাম। মা সবাইকে খাবার দিয়ে দিল, সবাই খেতে শুরু করলো। কিন্তু হঠাৎ দেখলাম মা মৌকে খাবার খাইয়ে দিচ্ছে। এইরকম অসহায় একটি মেয়েকে দেখলে যে কারো সহানুভূতি জাগা স্বাভাবিক। কিছু মেয়েটার মুখে খুব চেনা একটা ভাব লক্ষ্য করলাম। কোথাও দেখেছি মেয়েটাকে, খুব চেনা লাগছে। অনেক ভেবে কিছু মনে করতে পারলাম। হরি বলে উঠল, কিরে খাবারটা খা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। খাবার খাওয়ার পর রুমে যখন যাই, প্রায় বিকেল হয়ে গেল। বছরে বাড়িতে একবার আসি, গ্রামের মধ্যে এলে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝা যায় না। বিছানায় খাবার খাওয়ার পর বইয়ের তাক থেকে শরৎচন্দ্র একটা বই নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে গিয়েছিল তার ঠিক নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল, তখন দেখলাম কাঁটায় রাত 11টা। অনেক রাত হলো, মা ডাকলো না তো? আমাদের গ্রামে 11টা মানে মাঝরাত। হঠাৎ বাইরে থেকে একটা গুনগুন শব্দ ভেসে এলো। এত রাত্রে কি শব্দ করছো? কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম রুমের বাইরে দেখলাম শব্দটা বন্ধ হয়ে গেল। আমি তারপর খাবার টেবিলে গিয়ে দেখলাম রাতের খাবার ঢাকা দিয়ে রাখা হয়েছে। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে।
আকস্মাৎ মনে পড়ল গুনগুন শব্দ পূর্ব দিকের ঘরটা থেকে আসছে, আর পূর্ব দিকের ঘরটাতে মৌকে রাখা হয়েছে না। আমি ভাবতে ভাবতে খেতে বসে পড়লাম, আর খাবার ঢাকা দেওয়া প্লেট সরিয়ে যা দেখলাম তা আমার কল্পনার বাইরে। আমি উঠে দাঁড়ালাম। প্লেটের মধ্যে খাবার নেই, রয়েছে দুটি রক্তমাখা মানুষের চোখ। তারপর ভাবলাম ভুল দেখছি না তো। পলক ফেলে তারপর দেখছি প্লেটের মধ্যে ভাত আর মাংস। ঘুম চোখে নিশ্চিত ভুল দেখলাম। আর খাওয়া হলো না। বেসিনের মধ্যে প্লেটগুলো রেখে সিঁড়ির কাছে যেতেই শুনলাম একটা মৃদু হাসির শব্দ। কে হাসছে এভাবে? ওই পূবের ঘরের দিক থেকে আসছে বলে মনে হয়। তারপর এগিয়ে গিয়ে পূবের ঘরে কান পাতলাম। শব্দ বন্ধ হয়ে গেল। হঠাৎ এক মহিলা বলে উঠল, তোকে খেতে দেব না, কিছুতেই না, তোকে শেষ করে দেব আমি একটু এগিয়ে গিয়ে বললাম, কে বলল কথাটা? তারপর জানালা খুলে দেখলাম মেয়েটি ঘুমাচ্ছে। আমি ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে, কিছুই বুঝতে পারলাম না। তারপর আবার মেয়েটার দিকে তাকাতে মেয়েটার হাতে থাকা ব্রেসলেটটা দেখে মনে পড়ে গেল, এটা মোনালিসার ব্রেসলেট না? এটা তো ওর হাতেই ছিল। ও হাতে এমন একটি ব্রেসলেট পরে থাকতো সব সময়। এক ছুটে ঘরে গিয়ে ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি করে ছবি বের করে দেখতে লাগলাম। ফটোটি ছিল মোনালিসার ছবি। তারপর ভাবতে লাগলাম, একটা চশমা পরিয়ে দিলে হুবহু ময়ের মতো লাগবে। না না, এ হতে পারে না। 2 বছর আগে মোনালিসা মারা গেছে। তারপর পকেট থেকে ফোনটা বার করে একটা নাম্বারে কয়েকবার ফোন লাগালাম। ফোন রিং হচ্ছে কিন্তু ফোনটা ধরছে না। নাম্বারটা ছিল সিধুদার। সিধুদা, ফোনটা ধরো। কখন যে খাটে মাথা রেখে শুয়ে পড়েছিলাম তার মনে ছিল না। হঠাৎ মা আমার রুমে এসে ডাকতে শুরু করলো, খোকন, বাবা খোকন, আর কত ঘুমাবি? বেলা যে 10টা বেজে গেল। আমি হুড়মুড় করে উঠে বললাম, মা তুমি? বলো কি হয়েছে? মা বলল, ওদিকে মেয়েটা যে কোন দিকে চলে গেছে দেখতে পাচ্ছি না। আমি বললাম, মানে? তারপর তড়িঘড়ি ঘর থেকে বাইরে এসে পুরো বাড়িতে দেখলাম, কোথাও দেখতে পেলাম না। তারপর পূবের ঘরের দিকে গিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কোথায় চলে গেল। হঠাৎ আমার পেছন দিক থেকে মেয়েটি বলল, কি রমেশবাবু, আমাকে খুঁজছেন? আমি বলে উঠলাম, আমি এখানে রয়েছি, আপনি কি করে বুঝলেন? মেয়েটি বলল, আমি দেখতে পাই না কিন্তু বুঝতে পেরেছি। আমার মা এসে মেয়েটিকে বলল, এই মেয়ে, তুমি কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে? মেয়েটি বলল, কই, আমি তো আশেপাশেই ছিলাম। আমি বলে উঠলাম, সত্যি করে বলো তো, তুমি কোথা থেকে এসছো? কোথায় থাকতে তুমি? মৌ বলল, আমি তো আশ্রমে থাকতাম। আমি চেঁচিয়ে বললাম, না না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মোটেই আশ্রমে থাকতে না। কে তুমি? মা বলল, এই খোকন, কিভাবে কথা বলছি ওর সাথে? এইভাবে কেউ কথা বলে? তারপর মেয়েটিকে বলল, মা, ওর কথায় কিছু মনে করো না। মৌ বলল, না না, ঠিক আছে, আসলে আমার খুব খিদে পেয়েছে। মা বলে উঠল, ও বাবা, সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি, খিদে তো পাবেই, চলো আমার সাথে চলো। যাবার আগে মা আমাকে বলল, তোর কোনো আক্কেল নেই। তারপর ঘরে এসে তাড়াতাড়ি সিধুদাকে ফোন লাগালাম। তারপর সিধুদা ফোনটা রিসিভ করলো। দেখলাম একটি মহিলা কথা বলছি। আমি বললাম, এটা সিধুদার নাম্বার না? একটু ওকে ফোনটা দিন না। মহিলা বলল, আমি ওনার স্ত্রী বলছি। তারপর তিনি কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আজ 2 দিন হলো সিধুদা মারা গেছে। আমি তো শুনে হতভম্ব। তারপর বললাম, কি হয়েছিল? মহিলা কাঁদতে কাঁদতে বলল, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আচানক ছাদ থেকে পড়ে মারা গেছে। আমার বুকটা কেঁপে উঠল। ফোনটা কি আর ধরে রাখতে পারলাম না, ফোনটা কেটে দিলাম। তার মানে আমি যা ভাবছি সেটাই সত্যি। আমার কাছে ধীরে ধীরে সব স্পষ্ট হলো। হঠাৎ মা এসে বলল, খোকন। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম মা থরথর করে কাঁপছে।
দৌড়ে দরজার কাছে এগিয়ে গেলাম, বললাম কি হয়েছে, এমন করছো কেন? দৌড়ে দরজার কাছে এগিয়ে গেলাম, বললাম কি হয়েছে, এমন করছো কেন? মা কাঁপা কাঁপা গলায় বলল, ওই মেয়েটা। আমি বললাম কি হয়েছে, তুমি শান্ত হও মা। মা বলল, না রে খোকন, খাওয়াতে গিয়ে ওর চোখ থেকে চশমাটা মাটিতে পড়ে গেল। দেখি ওর দুটো চোখ নেই, আছে শুধু কালো অন্ধকার। যা আমি ভাবছিলাম সেটাই ঠিক, এ মৌ নয়, এ মোনালিসা। মাকে বললাম, ও জানতে পারিনি তো? তুমি জেনে গেছো, ও মানুষ নয়, ও অশারীরিক। মা বলে উঠল, কি বলছিস তুই, ও মানুষ নয়? আমি বললাম না। বলে উঠল, কি বলছিস তুই, ও মানুষ নয়? আমি বললাম না মা, ও মানুষ নয়, আমি ঠিকই বলছি, ও একটা অশারীরিক, আমাদের মারতে এসেছে, ও প্রতিশোধ নিতে এসেছে, প্রতিশোধ। মা বলে উঠল, কিসের প্রতিশোধ, তুই কি করেছিস খোকন? আমি বলতে শুরু করলাম, 2 বছর আগে আমি যে কোম্পানিতে কাজ করতাম ওখানে একটা মেয়ে এসেছিল কাজে, ওর নাম মোনালিসা। কয়েকদিন মধ্যে ও আত্মঘাতী হয়। আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি জানি ও প্রতিশোধ নিতেই এসেছে আমাদের এখানে। মা বলল, তুই কি বলছিস এসব কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন সব কিছু কথা বলার সময় নেই, আমাদের এখান থেকে পালাতে হবে। আর কিছু বলার অবকাশ না করে মায়ের হাতটা ধরে তড়িঘড়ি করে সিঁড়িতে নামতে শুরু করলাম। মা বলছে, খোকন আস্তে নাম, আস্তে। হঠাৎ দেখলাম এ কি, সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আমরা ছাদে পৌঁছে গেছি। আবার তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি ছাদে। আমরা যেন একটা গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছি, কিছু বুঝতে পারলাম না। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে পাশের একটা রুমের মধ্যে প্রবেশ করলাম, আর আচমকা দরজা জানালা বন্ধ হয়ে গেল। হঠাৎ যেন তালা ধরানো বজ্রপাত সৃষ্টি হলো, আর দেখলাম ঘরের মধ্যে একটা হুইল চেয়ার আবির্ভূত হলো। আমি আর আমার মা দুজনে দুজনকে জড়িয়ে কাঁদতে শুরু করলাম, আর হুইল চেয়ারে বসে রয়েছে এক নারী। তখন আমার হাড় হিম হয়ে মেরুদণ্ড স্পর্শ করে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম নারীর দুইটি মিসমিস করা দুটি চোখ রক্তকরবীর মতো জ্বলজ্বল করছে, আর পুরো শরীর রক্তাক্ত। হঠাৎ সে বলে উঠল, মাসিমা আপনি চলে যান, রমেশবাবুর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। মা বলল, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। তুমি কে, ছেড়ে দাও আমার ছেলেকে। দেখতে দেখতে মা বেহুশ হয়ে মাটিতে লটিয়ে পড়ল। মায়ের অচেতন শরীর দেখে আমি বলে উঠলাম, মা কি হলো তোমার? আমি চেঁচিয়ে বললাম, কি চাও তুমি মোনালিসা? নারী অকুৎসিত গলায় বলে উঠল, ওই পাষাণ্ড সিধু আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি ছাদ থেকে পড়ার পর বহুক্ষণ বেঁচেছিলাম। হয়তো ভেবেছিলাম আপনি এর প্রতিবাদ করবেন, কিন্তু না, সচক্ষে ঘটনা জেনেও টু শব্দ করলেন না। আমি চেয়েছিলাম ওই সিঁদুর নোংরা মুখোশটা সবের কাছে তুলে ধরতে। ও বাইরের কোম্পানিতে আমাদের মূল্যবান ডকুমেন্টস প্রচার করত। আমি সমস্তটা জানতে পেরে যাই। তারপর ও জানতে পারে দিনের পর দিন উত্তপ্ত করেছে আমাকে। শেষে আমাকে ছাদ থেকে ফেলে দিল। তারপর আপনি দেখলেন আমি বেঁচে। আমি তাও পর্যন্ত চোখ বুজে রইলেন। তারপর আপনি দেখলেন আমি বেঁচে, তাও পর্যন্ত চোখ বুজে রইলেন কেন? তারপর ও কাঁদতে থাকে। আমি বললাম, দেখো মোনালিসা, আমি সব কিছু দেখে চোখ বুজে থাকতে বাধ্য হয়েছিলাম, না হলে আমাকে মিথ্যে খুনের অভিযোগে ফাঁসানোর হুমকি দিয়েছিল। আমার সংসারটা ভেসে যেত মোনালিসা। ওই কারণে ওই কোম্পানি ছেড়ে দিয়েছিলাম, আর কারোর সাথে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখিনি। আমাকে ক্ষমা করে দাও মোনালিসা, ক্ষমা করে দাও। তারপর অকস্মিত গলায় উৎসাহ করে হাসতে থাকে আর বলতে থাকে, এখানে শেষ নয় রমেশবাবু। ও আমার চোখ দুটো উপড়ে ফেলে দেয়, তখনও আমার প্রাণ ছিল। আমার পা দুটো কেটে জলের মধ্যে ভাসিয়ে দেয়, আর ওই কোম্পানির পেছনে জঙ্গলে আমাকে বাকি শরীরটা পুঁতে দেয়। আমি ধীরে ধীরে গলায় বললাম, সিধুদা এতটা নৃশংস? আমার হাত পা থরথর করে কাঁপছিল। এ সম্বন্ধে কিছুই জানতাম না মোনালিসা, কিছু না। হঠাৎ করে বলে উঠল, আমি সিধুকে মেরে ফেলেছি, তবে আপনাকে আমি মারব না। তোমার যে ভালো মানুষ এর প্রমাণ আমি পেয়ে গেছি।
না হলে এক অসহায় মেয়েকে আশ্রয় দিতেন না। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে রক্ষা করো, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি যে আমাকে প্রতিবাদ করার উচিত ছিল। সব স্বীকার করব পুলিশের কাছে। তোমার মৃত্যুদেহ সৎকার করতে দাও আমাকে, এইভাবে অপরাধের প্রায়শ্চিত্ত করতে দাও আমাকে। মোনালিসা বলে উঠল, বেশ, ছেড়ে দিলাম তোমাকে এবারের জন্য, কিন্তু আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। এরপর সব কিছু স্তব্ধ হয়ে গেল, আর তারপর মোনালিসাকে আর দেখতে পেলাম না। নতুন দিনের ওর ওই দেহে সৎ কাজ করে ওকে মুক্তি দেব। তো বন্ধুরা, আপনাদের সামনে অনেক কিছুই ঘটে যায় যা অলৌকিক বা বাস্তবিক, যা আমাদের দুঃখ ও ভয়ের প্রকাশ ঘটে। বন্ধুরা, ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সাবধান থাকুন।